স্ল্যাবটা ভাই বলেন। হ্যাঁ, তো স্ল্যাবটা মাথায় নিয়ে যাবেন। তো যখনই আপনি স্ল্যাব বলতে যাবেন তখন এখানে কনফিউশন তৈরি হবে যে আমি কোন আইনেরটা বলবো, এই রানিং আইনটা না না লাস্ট আইনটা। আপনি যখনই বলবেন তখন উল্লেখ করে দিবেন যে আমার প্রিভিয়াস আইনে ছিল 25-26-এ, অ্যাসেসমেন্ট ইয়ারে ছিল হচ্ছে এই 3,50,000 থেকে শুরু, বর্তমান নতুন আইন অনুযায়ী 3,75,000 হয়েছে। এভাবে স্পেসিফিক ইয়ারটা উল্লেখ করে আপনারা বলবেন। হ্যাঁ, ওকে। তারপর আসেন, তারপরে হচ্ছে আহ, যদি আমাদের যুদ্ধ আহত জুলাই যে ইনজুর্ড হয়েছিল তাদের জন্য একটা ঘোষণা এসেছে এবার 5,75,000 পর্যন্ত। এটা কিন্তু কোশ্চেন আসবে, হ্যাঁ, কারণ সময়ের সাথে খুব কি বলে ওটাকে প্রাসঙ্গিক একটা বিষয় যে এবার বাজেটে স্ল্যাবের মধ্যে কোথায় পরিবর্তন আসছে। ওই স্ল্যাবে তো পরিবর্তন আসছে, আরেকটা জিনিস এখানে অ্যাড করেছে যে যুদ্ধাহত যারা জুলাইতে জুলাই বিপ্লবে যারা ইনজুর্ড হয়েছে তাদের জন্য এই 5,25,000 টাকা পর্যন্ত আমার স্ল্যাব করেছে, তাই তো ভাই? ওকে। হ্যাঁ, এটা মানে প্রাসঙ্গিক একটা বিষয় আসতে পারে। আর আরেকটা বলতে পারে যে আমার মিনিমাম ট্যাক্স কত হবে আমি যদি ঢাকা সিটি কর্পোরেশনে থাকি, তখন আপনাদের অ্যান্সার হবে 5,000 টাকা। 5,000। হ্যাঁ, পাঁচ আবার হাজার টাকা হ্যাঁ, আরেকটা জিনিস একটু খেয়াল রাখবেন। এই আপনারা যখন ভাইবার অ্যান্সার দিবেন একটু খেয়াল করবেন যে আপনাদের মধ্যে যেন অহংকার না চলে আসে। হ্যাঁ, অনেক সময় কথার মধ্যে অনেক ধরনের অহংকার চলে আসতে পারে যে এই তো ছোট একটা কোশ্চেন আমাকে করছে। তো পোলাইটলি অ্যান্সার দিবেন যেন আপনার মধ্যে কোনো অহংকারের ভাব না চলে আসে, সবসময় বিনয়ের সাথে। জি স্যার, ধন্যবাদ। আমি বলতেছি যে 2025-26 কর বর্ষে ছিল স্যার 5,000, এইবারও স্যার 5,000 টাকা নতুন আইনে আসছে। হ্যাঁ, এভাবে বলবেন। এই মানে অহংকারের মতো না, পোলাইটলি আনসার দিবেন যদি জেনে থাকে। আর যদি না জানেন তাহলে স্যার আমি এই মুহূর্তে স্যার মনে পড়ছে না, আপনি কি কাইন্ডলি আমাকে আরেকটা কিছু কোশ্চেন করবেন, এভাবে পোলাইটলি বললে ওনারা পজিটিভলি নেবে। তবে 2টা বা 3টার বেশি কোশ্চেন করবে না। হ্যাঁ, তবে যারা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডে আছেন তাদের ক্ষেত্রে একটা বিষয়, আপনাদের কিন্তু জার্নাল জিজ্ঞেস করতে পারে। হ্যাঁ, গতবার দেখেছিলাম কিছু কিছু কমিশনাররা ওনারা যখন বলে যে আপনি কি করেন, তখন যখন বলে যে অ্যাকাউন্টসে আছি, এক্সিকিউটিভ সিনিয়র, তখন বলে যে আচ্ছা তাহলে একটা জার্নাল বলেন তো, এই জার্নালটা বলেন। তখন আপনার ওই জার্নাল গুলো একটু জানতে হবে। হ্যাঁ, একটু জার্নাল গুলো একটু দেখে নিন। কিছু জার্নালের উদাহরণ যদি দিতেন কি ছোট টাইপের হবে? জার্নাল সাপোজ ধরেন নগদে ক্রয় বা ফার্নিচার ক্রয়, এগুলো আর কি নর্মাল। হ্যাঁ, যে আমি 100 টাকা দিয়ে ফার্নিচার ক্রয় করেছি, এটা জার্নাল কি হবে? এ ছোট মানে ক্রিটিক্যাল জার্নাল আর নর্মাল জার্নাল। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তারপরে কোম্পানি আইনে কোম্পানির রেট গুলাতে কোনো চেঞ্জেস আসছে কিনা এখানে একটু আহ দেখার। আসছে, জি জি, চেঞ্জ আসছে। হ্যাঁ চেঞ্জ আসে, রাইট। ওই চেঞ্জটা একটু আপনারা একটু দেখে নেবেন আরেকবার, একটু রিভিশন দিচ্ছি জাস্ট আপনাদের জন্য, যারা সময়ের কারণে ওই ক্লাসটা করতে পারেননি অথবা করেছেন রিভিশন দিতে পারেননি তাদের জন্য। এখানে বেশ কিছু চেঞ্জেস আসছে। যে যা লিস্টেড কোম্পানিতে যদি আমার এই 10%-এর নিচে আইপিও ডিক্লারেশন থাকে তাহলে হচ্ছে আগে ছিল 25%, এখন হচ্ছে 27.5 হয়েছে। হ্যাঁ, মার্চেন্ট ব্যাংকের ক্ষেত্রে 40-40 আর 37 আর 27 মার্চেন্ট ব্যাংকে কমেছে। হ্যাঁ, ওইবার দিয়েছে মার্চেন্ট ব্যাংকে। জি, ওকে। তারপরে হচ্ছে কিছু ডেফিনেশনের চেঞ্জ আসছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আসার মতো একটি কোশ্চেন যে ট্যাক্স ডেতে এই কোনো পরিবর্তন আসছে কিনা। হ্যাঁ, তো আপনি আমাদের আমাদের ইন্ডিভিজুয়াল রিটার্নের টাইম কি বেড়েছে, কেউ কি বলতে পারবেন ইন্ডিভিজুয়াল রিটার্নের ক্ষেত্রে? না, বাড়েনি তো। ইন্ডিভিজুয়াল তো অপরিবর্তিতই আছে আগেরটাই। আমি একটু একটা মিনিট সময় নিচ্ছি, একটা লিংক পাঠাতে স্মরণ হবে। করে হ্যাঁ, তো। ওই যে গেস্ট গেস্ট জয়েন করতে চাচ্ছে তো। হ্যাঁ, উনি হয়তো বা জয়েন করবে দু এক মিনিটের মধ্যে। আচ্ছা,
ডিফিনিশনে চেঞ্জ আসে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা আপনারা একটু দেখে নিয়েন যে আমার কর বর্ষে চেঞ্জ আসে কোম্পানির ক্ষেত্রে। হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের আরো বেশ কিছু চেঞ্জ আসছে, এগুলো একটু দেখে নিয়েন। আর পার কেজিতে চেঞ্জ আসে ভাই, এটা কিন্তু আসবে কোশ্চেন। হ্যাঁ, কারণ এগুলো এক্সপিরিয়েন্স থেকে বলা যায় তো। শর্ট কোশ্চেনের মধ্যে ট্রিকি কিছু কোশ্চেন আছে, যেমন পার কেজিট। পার কেজিটে কোনো চেঞ্জ আসছে কেউ একজন বলেন প্লিজ। জি, এখন 20 লাখ। জি, আগে 10 লাখ ছিল, 20 লাখ। আর পার কিউজিটে চেঞ্জ আসে হচ্ছে এমপ্লয়ীদের ক্ষেত্রে যদি 15 সিসি পর্যন্ত থাকে, তাহলে 15,000 টাকা ওনার এমপ্লয়ি ইয়ে হিসেবে যোগ হবে, তাই তো? জি, 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 আচ্ছা, জি। হ্যাঁ, এটা কার কিন্তু বেনিফিটটা চেঞ্জ হ্যাঁ হচ্ছে? ট্রিকি একটা কোশ্চেন এটা, আহ, জানবেন। তারপরে হচ্ছে ফান্ডের ক্ষেত্রে কিছু চেঞ্জ আসছে। আগে কিছু ফান্ড ছিল পিএফ, গ্র্যাচুইটি, এগুলোতে আমার চেঞ্জেস আসছে, এগুলো একটু দেখে নিয়েন যে এগুলোতে রিটার্ন ম্যান্ডেটরি ছিল আগে, এখন রিটার্ন ম্যান্ডেটরি ম্যান্ডেটরি না। না। জি, একটু ভাই, হ্যাঁ। আমি সরি, আসলে ওই গেস্টের সাথে কথা বলতেছিলাম তো। তো উনি আমাদের এখানে অলরেডি চলে আসছে। তো সাফায়েত ভাই, আমরা খুবই অনার্ড আপনার মতো এরকম একজন গেস্ট পেয়ে। আমরাও প্রফেশনাল একাডেমির পক্ষ থেকে আপনাকে শত ব্যস্ততার মাঝে এসেছেন ভাই, একটু প্লিজ একটু একটু রেসপন্স করবেন সাফায়েত ভাই। সাফায়েত ভাই কি শুনতে পাচ্ছেন? সাফায়েত ভাই শুনতে পাচ্ছেন প্লিজ? আচ্ছা, মনে হয়। শুনতে পাচ্ছি না ভাই। ও, সাফায়েত ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি আপনাকে, আপনি শুনতে পাচ্ছেন সাফায়েত ভাই? হ্যালো। শফিকুল, আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, সাফায়েত ভাই, আপনি হয়তোবা এই মিউট হয়ে আছেন। তো আপনি একটু কাইন্ডলি আনমিউট করেন, তারপরে একটু কথা বলি, হ্যাঁ। ওকে। ওকে, শুনতে পাচ্ছি ভাই। আবার আবার আন মিউট হয়ে গেছেন ভাই। জি, এখন শোনা যাচ্ছে? জি জি, এখন শুনতে পাচ্ছি ভাই। আহ যদি আহ, আপনার, হ্যাঁ এখন ক্লিয়ার ভাই। তো আমি খুবই অনার্ড আপনার মতো এরকম একজন অভিজ্ঞ, এত লার্নেড একজন আহ, জ্ঞানী প্রফেশনাল, কি বলে, ইনকাম ট্যাক্স লয়ার আমাদের মাঝে এসেছেন। আর শত ব্যস্ততার মাঝে একটু আগে আপনার একটা সেশন ছিল। তো ভাই, আমরা আপনার কাছ থেকে বেশি সময় নিব না, এখানে প্রায় 40 জনের উপরে পার্টিসিপেশন আছে। তো আপনি আমাদেরকে অল্প কথার মধ্যে সবাইকে একটু গাইডলাইন দিয়ে দিবেন যে আমরা কিভাবে প্রিপারেশন নিলে, যেহেতু আমাদের হাতে হয়তো বা 15 দিনের মতো সময় থাকতে পারে, যদি এর মধ্যে ইমিডিয়েট কিছু না হয়, তো কি করা যায় অল্প সময়ের মধ্যে, আর সময়গুলো যেন অপচয় না করি, এইভাবে একটু গাইডলাইন দিয়ে একটু জাস্ট 10-15 মিনিটের মতো আপনি জাস্ট একটু ওনাদের, আমাদের সম্মানিত যারা সদস্য আছে তাদেরকে দিবেন। আর ভাই হচ্ছে, আমি ভাইয়ের পরিচয়টা দিয়ে দিচ্ছি।
ভাই হচ্ছে মোহাম্মদ সাফায়েত হোসেন। উনি একটা গ্রুপ অফ কোম্পানিতে সিএফও হিসেবে রয়েছেন অ্যাকাউন্টসে। আর হচ্ছে উনি আমাদের যে ট্যাক্স লয়ার সোসাইটি 2017 সহসভাপতি হিসেবে আছেন। আর ট্যাক্সের প্র্যাকটিস প্রায় 15 বছরের উপরে ট্যাক্সের প্র্যাকটিসে আছেন। খুবই ভালো মাপের মানুষ আর খুবই জ্ঞানী মানুষ। আপনাদের সাথে একটু জাস্ট আপনাদেরকে একটু গাইডলাইন দেওয়ার জন্য ভাইকে অনেক রিকোয়েস্ট করেছি। তো আর ভাই আপনি আমাদের যে আরেকটা ওনাদের জন্য যে অফার রয়েছে সেই অফারটা একটু আপনার মুখ থেকে শুনতে চাচ্ছিলাম, যে ট্যাক্স লয়ার সোসাইটির আন্ডারে কি করতে যাচ্ছেন আপনারা। হ্যাঁ, এটা একটু বলে তারপরে আপনি কাইন্ডলি শুরু করতে পারেন। থ্যাংক ইউ ভাই। ওকে, সালাম আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আহ, আসসালাম। কেমন আছেন আপনি? জি জি, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ওয়ালাইকুম সালাম। আহ, ধন্যবাদ জানাচ্ছি আসিফ ইকবাল কে আমাকে এরকম একটা সেশনে ডাকার জন্য। তো যাই হোক, আমি সময় ক্ষেপণ করবো না, আপনাদের সবারই অনেক মূল্যবান সময়, এখন অনেক রাত হয়ে গেছে অলরেডি। তো আমরা আমাদের ট্যাক্স লয়ার সোসাইটি 2017 পক্ষ থেকে আমরা 7, 8, 9 তারিখে আমরা একটা আপনাদের জন্য ফ্রি সেশনের অ্যারেঞ্জমেন্ট করতেছি। এখানে আমাদের অনেক হাই ভলিউমের আমাদের গেস্ট আসবে। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আপনাদের প্রি প্রিপারেশন ভাইবার জন্য আপনারা ভালো একটা আশা করি প্রস্তুতি নিতে পারবেন, এবং ইনশাল্লাহ আপনাদের জন্য সেটা অনেক হেল্পফুল হবে আর কি, আমি আশা করতেছি। হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন? জি জি, জি সাফেদ ভাই শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি। ওকে। জি, হ্যাঁ, বড় ভাই আমি আমরা জাস্ট একটু বেসিক্যালি আসলে এখানে সবাই অনেক ম্যাচিউর প্লাস হলো, সবাই অনেক হায়ার এডুকেটেড পার্সন। তো ভাইবা আসলে আমাদের জন্য নতুন কিছু না। তারপরও যে ভাইবা দেয় তার জন্য আসলে অনেকটা মানে উদ্বিগ্নের একটা কাজ করে, ঠিক আছে, একটা যে নতুন কি ঠিক হয়। তো নর্মালি বেসিক্যালি হলো যে আইটিপি ভাইবা গুলোতে আপনার সবচেয়ে বেশি আপনার ফলো করে আপনাদের ডেসাপটা। হ্যাঁ, ডেসাপটা আমাদের ঠিক রাখতে হয় আর কি। যে অনেকেই এমনও প্রমাণ আছে যে অনেক অনেক ড্রেস আপের কারণেও প্লাস হলো যে আচার আচরণের কারণেও কিন্তু অনেকে ভাইবা মানে রিটার্নে ভালো মার্ক পাওয়া সত্ত্বেও দেখা গেছে আপনার ভাইভাতে বাদ গেছে। ঠিক আছে, এখানে শুধু একাডেমিক কোয়ালিফিকেশন বা একাডেমিক ব্যাকগ্রাউন্ড বা আপনার রিটার্ন কত পাইলেন ওটা আসলে ডিপেন্ড করে না, অনেকটা আপনার এই এই ড্রেস আপ প্লাস হলো যে ভাইবা বোর্ডের যে বিহেভিয়ারটা সেটা অনেকটা ফলো করে। এখানে এখানে কমিশনার স্যার থাকবে, আদার্স আরো কর্মকর্তা থাকবে 2, 3 জন। সেটা আপনাদের যে রিটার্ন যে এক্সাম দিচ্ছেন আপনাদের সেটা থেকে কোশ্চেন আসবে। তো পাঁচটি হলো যে আপনার যে ড্রেস আপ, হ্যাঁ আমাদের অবশ্যই সবাই মাথায় রাখতে হবে কেউ হাফ হাতা শার্ট, হ্যাঁ হাফ হাতা শার্ট বা গেঞ্জি এই ধরনের কিছু মানে আমরা মানে পরিধান করে আসবো না। অবশ্যই আপনারা হোয়াইট কালার শার্ট, সেটা ফুল হাতা হতে হবে, কালো প্যান্ট হতে হবে, তারপরে হলো শু থাকতে হবে, কালো শু থাকতে হবে, এবং চাইলে অনেকে আপনার ব্ল্যাক কালার ট্রাই করতে পারেন, অথবা ট্রাই না করলেও হবে। কিন্তু মাস্ট আপনার সাদা শার্ট, কালো প্যান্ট, এবং অবশ্যই শুটা কালো কালারের হতে হবে, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। আপনারা যখন ভাইভাতে ঢুকবেন, ভাইভা বোর্ডে ঢুকবেন, তখন ঢুকে মে আই কামিং স্যার বা স্যার আসতে পারি, আসলেন। এসে দেন হলো যে স্যারে বলবে, স্যারে না বলার আগে আপনারা বসবেন না, ঠিক আছে? স্যারে বলবে যে বসেন, তাহলে বসবেন। বসে দেন হলো যে আপনি কোথায় একাডেমিক, হয়তো একাডেমিক কোয়ালিফিকেশন কি বা কোথায় পড়াশোনা করেন, বা আপনারা আসলে আদৌ প্র্যাকটিসে আসবেন কিনা, হ্যাঁ এখন কোথায় আছেন। তো সেটা ওইভাবে বলবেন যে হ্যাঁ, আমি এখন এখানে আছি। প্ল্যান কি যদি জিজ্ঞেস করে, ফিউচার প্ল্যান হলো যে আমি স্যার ইন ট্যাক্সে আমি ফুল টাইম প্র্যাকটিস করা, এটা আমার ড্রিম। আমি সরকারকে ট্যাক্স আহরণে সহায়তা করব এবং নিজে সেলফ ডেভেলপমেন্ট হবো, এটা আমার গুড। এটা কিন্তু ফুল সবাই টাইম একটু নোট প্র্যাকটিস করে করবো না রাখেন, আমি। এই কথাটা কিন্তু অনেক পজিটিভ ভাইব আসবে, তাই না সাফেদ ভাই? এই জি। কথাটুকু পজিটিভ ভাইব আসবে, রাইট? থ্যাংক ইউ ভাই। হুম। যে অনেকে অনেকে বলে যে যে আমার শুধু সার্টিফিকেটের দরকার বা পাশ করার জন্য আমি প্র্যাকটিস করব না, এই ধরনের নেগেটিভ অ্যান্সার গুলো যেন না আসে, এটা আপনার সবসময় মাথায় রাখতে হবে। ঠিক আছে, পজিটিভ অ্যান্সার দিবেন, আপনার প্র্যাকটিস করবেন। এবং আপনারা ইন ফিউচারে এই সরকারের বিভিন্ন বাজেট হতে শুরু করে সবকিছুর সাথে থাকবেন। আর বেসিক্যালি হলো যে কিছু বই থেকে কিছু কোশ্চেন আসবে, সেটা হলো যে আপনার যে এই যে এখন আপনারা যে পড়াশোনাটা করছেন বা যেটার উপরে এক্সাম দিচ্ছেন, এখান থেকে কিন্তু বাজেট, এখন যেহেতু নতুন বাজেট পাস হয়েছে, সেখান থেকে কিছু কিছু আপনার চেঞ্জিং গুলো, এই জিনিসগুলো কিন্তু আপনারা সবাই পড়ে আসবেন।
ঠিক আছে। চেঞ্জিং এর ভিতরে মানে আসলে অত কঠিন কোনো কোশ্চেন করবে না। এনবিআর এর উদ্দেশ্য হলো যে আপনাকে আইটিপি পাস করানো। কারণ আপনি যদি পাস করেন সেক্ষেত্রে আরো 10 জন ক্লায়েন্টও আপনি যদি আনেন, 10 জন লোকের ট্যাক্স ফাইল করলেন, তাতে কিন্তু গভর্নমেন্টের কিছু ট্যাক্স আহরণ হইলো, আপনি নিজে সেলফ বেনিফিট হলেন। সো ওনাদের টার্গেট থাকবে যে আপনাকে পাস করানো। কিন্তু আপনি যদি আপনার নিজের অজ্ঞতার কারণে যদি ফেল করেন, সেটা হলো যে টোটালি আপনার উপর লায়েব। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার ভাই বোনের শান্ত থাকবেন, যে কোশ্চেন করে সেটা অ্যান্সার দিবেন, না পারলে স্কিপ করে যাবেন, এরকম থাকতে হবে। এখন নতুন এই বছর যে পাস আসছে, আপনারা যেটা পড়ছেন সেটার সাথে মিল নাই, এখন কিছু চেঞ্জিং আসছে। যেমন পার্সোনাল হয়তো আসিফ ইকবাল ভাই উনি হয়তো আপনাদের সাথে ডিসকাশন করছেন অলরেডি। তো তারপরেও আমি একটু একটু হালকা আমি সামারিটা বলে যাচ্ছি। যেমন ট্যাক্স ফাইলের ক্ষেত্রে আমার ট্যাক্স ফাইলের ক্ষেত্রে আমাদের কিছু চেঞ্জিং আসছে। চেঞ্জিংটা কি? যেমন আগে আমরা 3.5 লাখ টাকা পর্যন্ত এক্সামটেড ছিল, হ্যাঁ, নর্মাল সাধারণ পাবলিক। এটা এখন 3,75,000 টাকা পর্যন্ত এক্সামটেড, ঠিক আছে। তারপরে 1 লাখ টাকার, প্রথম 1 লাখ টাকার উপরে 5% ছিল, সেই 1 লাখের কিন্তু স্ল্যাব এখন আর নাই। এখন সেটা হয়ে গেছে আপনার 3 লাখ টাকা। 3 লাখ টাকার উপরে 10%। আগে যেটা 5% স্টার্ট হয়েছে সেটা এখন 10%। 3 লাখ উপরে 10%। তার পরবর্তী 4 লাখের উপরে হলো 15%। পরবর্তী 5 লাখের উপরে হলো যে আপনার 20%। তারপরে হলো যে 20 লাখ টাকার উপরে হলো 25%। দেন অবশিষ্ট টাকার উপরে হলো 30%। তাহলে ট্যাক্সের রেট কিন্তু বেড়ে গেছে। আপনাদের কিন্তু এইভাবে জিজ্ঞাসা করবে, এটা কিন্তু আপনারা মনে রাখবেন, ঠিক আছে। তারপরে আরো কিছু চেঞ্জিং আসছে। যেমন মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট ছিল যে প্রতি মাসে কিন্তু উইথহোল্ডিং ট্যাক্স রিটার্ন সাবমিট করা। হ্যাঁ, উইথহোল্ডিং ট্যাক্স রিটার্ন সাবমিট করা। উইথহোল্ডিং ট্যাক্স রিটার্নটা কি? আমরা অ্যাড সোর্সে যে ডিডক্টস গুলো আমরা ডিরেকশন করি, সেটাই আমরা উইথহোল্ডিং ট্যাক্স রিটার্ন আমরা দেখে প্রতি মাসে আমরা সাবমিট করি। যেমন স্যালারির এগেনস্টে টিডিএস ডিডাকশন করা। তারপর হলো যে একটা কোম্পানির অফিস রেন্ট থাকে, ফ্যাক্টরি রেন্ট থাকে, স্টেশনারি থাকে, রিপেয়ার মেনটেন্স থাকে, কুরিয়ার চার্জ থাকে, তারপর ইন্টারনেট ইন্টারনেট বিল থাকে। এই সমস্ত ট্যাক্সের এই সমস্ত খরচগুলোর উপরে আমরা যে ট্যাক্সটা অ্যাপ্লিকেবল 89 এবং 90 ধারায় এবং 109 ধারায়, এই সমস্ত ট্যাক্স গুলো ডিডাকশন করে প্রতি মাসে উইথহোল্ডিং ট্যাক্স রিটার্নটা সাবমিট করতে হতো প্রতি মাসে। কিন্তু এখন কিন্তু প্রতি মাসে উইথহোল্ডিং ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে না। উইথহোল্ডিং ট্যাক্স রিটার্নের ধারা 177, আপনারা সবাই জানেন। তো এটা কিন্তু এখন কোয়ার্টারলি হয়ে গেছে। এখন আর প্রতি মাসে না দিয়ে কোয়ার্টারলি হবে, 3 মাস পর পর আপনাকে এই রিটার্নটা, উইথহোল্ডিং ট্যাক্স রিটার্নটা আপনাকে সাবমিট করতে হবে, তাইলেই হবে। হ্যাঁ, প্রতি মাসে আর দেওয়ার দরকার নাই, এটা একটা চেঞ্জিং। তারপরে ধরেন আপনার যে আমরা যেটা যে অফিস রেন্টের উপরে ট্যাক্স ছিল কত পার্সেন্ট, অফিস রেন্টের উপরে ট্যাক্স কিন্তু নর্মালি ছিল 5%, সেটা কিন্তু এখন এখন টেন হয়ে পার্সেন্ট গেছে 10। হ্যাঁ, এখন 10% হয়ে গেছে। তো এই অফিস রেন্টের ধারা কত কত ধারায় এটা কাটতে হয়, এটা কি বলতে পারেন কেউ? অফিস রেন্ট 109। 109, রাইট রাইট, 109। রাইট, রাইট, 109 ধারায়, ঠিক আছে। তো এই বিষয়গুলো কিন্তু আপনার এই, আপনাদের মনে মনে রাখতে হবে, ঠিক আছে। আপনারা তারপরে হলো যে যে সমস্ত স্ল্যাব গুলো আছে, এগুলো বেসিক্যালি হলো যে আপনারা যেটা পড়ছেন ওই পড়া থেকেই আসবে। হ্যাঁ, পড়া থেকেই আসবে। সেভাবে আপনার মেন্টালি প্রিপারেশন রাখবেন এবং আপনি সব জানেন, এটা আপনার মাথায় রাখতে হবে। আপনি আপনি সব জানেন সেটা মাথায় রাখতে হবে। মাথা ঠান্ডা রেখেই আপনার যেতে হবে। এবং আপনাদের যে সমস্ত যে প্রয়োজনীয় কাগজ যেগুলো আছে, যেমন স্বঘোষণাপত্র আজকে already হয়তো দিছে, ওগুলো কিন্তু সুন্দর মতো আপনি ফিল দিবেন। হ্যাঁ, স্বঘোষণাপত্র যেখানে আপনি কর্মরত আছেন, কোথায় আছেন, সেগুলি কিন্তু যথাভাবে ফিল আপ করবেন। নাগরিকত্ব সনদপত্র, তারপর আপনার একাডেমিক সার্টিফিকেট, এই সমস্ত বিষয়গুলো অবশ্যই, ডকুমেন্টস গুলো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনারা এগুলি আগে সাজান, ঠিক আছে। এগুলি আগে সাফেদ করেন, ভাই, পাস সবাই করবেন, সজীব এগুলির আহমেদ সাথে মনে সাথে হয় আগে কিছু জানতে চাচ্ছে। ডকুমেন্টেশনে সজীব যেন কোনো আহমেদ, গ্যাপ না থাকে। সাফেদ ভাই, সজীব আহমেদ মনে হয় কিছু জানতে জি, চাচ্ছে, প্লিজ বলেন। হ্যান্ড রাইজ করেছে। হ্যাঁ, ভাইয়া আমি আসসালামু আলাইকুম, আমি বলতে চাচ্ছিলাম যে আপনি ওই শুরুতেই যে ড্রেস আপের কথাটা বলেছিলেন, হ্যাঁ, ওইখানে বলছিলেন সাদা শার্টের কথা। অ্যাকচুয়ালি সাদা শার্টটা কি একবারে একদম ম্যান্ডেটরি যে সবাই কি পরতে হবে, নাকি মানে হালকা অন্য কোনো কালারের শার্ট পরে গেলেও হবে? ধরেন স্কাই ব্লু কিংবা অন্য যে কোনো হালকা কালার, বাট সাদা শার্টটা কি একেবারে ম্যান্ডেটরি কিনা এটা একটু জানার দরকার ছিল। এটা এটা আসলে হলো, এটা জিনিসটা হলো যে কি লয়ারের স্পেসিফিকলি ড্রেস ওইভাবে কোড, তাই বলা না নাই ভাইয়া? কিন্তু। লয়ারের ড্রেস কোড।
লয়ারের ড্রেস মানে লয়ার লয়ার একটা ভাব থাকতে হবে। যেমন আপনি যে কোনো হাইকোর্ট দেখেন, জজ কোর্ট দেখেন, ওদের কিন্তু একটা আলাদা ড্রেস আপ থাকে। দেখবেন যে ওদের কালো প্যান্ট থাকবে, সাদা শার্ট থাকবে। আর আপনি কালো প্যান্ট সাদা শার্ট পরে, যেমন আমরা যখন হেয়ারিং যাই, আপিল ট্রাইব্যুনালে যাই, তখন কিন্তু আমরা অন্য ড্রেস পরে যেতে পারি, যাই, কিন্তু যখন দেখবে যে যে অফিসার যখন দেখে যে সে সাদা শার্ট কালো প্যান্ট পরছে, আপনি যদি লয়ার নাও হন, সে মনে করবে যে এই লোকটা অনেক বিজ্ঞ, তার সাথে কথা বলতে অনেক হিসাব নিকাশ করে কথা বলে। রাইট। ইনকাম ট্যাক্সের অফিসের লোকেরাও, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনার এই জিনিসটা দেখে, যেমন আমাদের সময় কমিশনার স্যার ছিল, ঠিক আছে, উনি অনেক বড় মাপের কমিশনার। তো উনি যখন আমাদেরকে সার্টিফিকেট দিচ্ছিল আর লেকচার দিচ্ছিল, উনি বলছিল যে 79 পেয়েছে, 79 পাওয়া সত্ত্বেও ওই ছেলে ফেল করছে। কেন ফেল করছে স্যার? ফেল করার কারণ হলো যে সে ক্যাশ জুতা পায়ে দিয়ে আসছে, হাফ হাতা শার্ট পরে আসছে, সে মানে বসার আগে স্যারের কাছ থেকে অনুমতিও নেয় নাই, ঠিক আছে। তো এই ধরনের ম্যানার গুলো, সে একটা মানে একটা একটা প্রফেশনাল ডিগ্রি পেতে যাচ্ছে, ঠিক আছে, এটা একটা প্রফেশনাল ডিগ্রি। সো আপনার কাছ থেকে ক্লায়েন্ট আপনার কাছে সেবা নিবে, তো আপনার কাছ থেকে কি শিখবে? আপনি যদি ম্যানারে না জানেন, আপনি যদি এই নর্মাল এই অ্যাটিটিউডটা না জানেন, তাহলে আপনি আপনি কিভাবে গভর্নমেন্টকে আপনি হেল্প করবেন, গভর্নমেন্টকে আপনি ট্যাক্স আহরণ করবেন, আর আপনি নিজে কিভাবে সেলফ ডেভেলপ করবেন? তো আপনি তো ম্যানারে জানেন না, কোথায় কিভাবে যেতে হয়, কোথায় কিভাবে কি করতে হয়, সেটা আপনার জানতে হবে। তো সুতরাং সেক্ষেত্রে আমি বলবো যে আপনি অ্যাটলিস্ট হলো যে আপনি লয়ার যে উকিলের যে ড্রেস, এই ড্রেস আপটাই আমরা আপনি পরে যান, সেটাই সবচেয়ে বেটার হবে, এটা আপনার জন্য রিকমেন্ড এটাই ভালো করা হবে। হচ্ছে। এটাই করা উচিত। টাইয়ের কালারটা যদি একটু বলতেন, থ্যাংক ইউ টাইয়ের। ভাইয়া। টাইটা আমি কালো কালার, ব্ল্যাক কালার, হ্যাঁ, টাই ব্ল্যাক কালার, অবশ্যই ব্ল্যাক কালার, এখানে রেড কালার পরা যাবে না, ব্ল্যাক কালার, হ্যাঁ, ব্ল্যাক কালার পরা। ব্লুর মধ্যে স্টেপ এইগুলো কি অ্যালাউ হবে? ব্লুর মধ্যে স্টেপ এই টাইপের কিছু থাকে, না না, চেক চেক। ব্লুর মধ্যে স্টেপ এগুলি এটা হয় না, হ্যাঁ। অ্যাডভোকেটের আপনি একজন দেখবেন যে লয়ার। উকিলের উকিলের হ্যাঁ, উকিলের উকিলের সবসময় উকিলের ট্রাই সব কালো, সাদা আর কালো, সাদা আর কালো, ঠিক আছে। এখানে কালো ট্রাই আপনি কত 100 টাকা দিয়েও পাবেন, নর্মাল একটা হইলে হইলে, ঠিক আছে, এটা একদম তো অল্প আমি প্রাইস। আমি একটু বলতে চাচ্ছিলাম এই প্রসঙ্গে, মানে হ্যালো। জি বলেন। হ্যাঁ, মানে আমি তো রংপুর জজ কোর্টে এখন শিক্ষানবিশ লয়ার হিসেবে আছি। তো এই সাদা শার্ট কালো প্যান্ট কালো টাই, এটা বাংলাদেশের যে কোনো অফিসে পরে গেলে একটা গ্রহণযোগ্যতা থাকে। রাইট। যে রাইট কোনো রাইট অফিসেই সাদা শার্ট রাইট, কালো প্যান্ট ডেফিনেট। কালো টাই, এটা অতএব আমরা অপ্রাসঙ্গিক যে ব্লু প্রিন্ট, ব্লু স্টেপ, স্কাই হ্যান্ড, এগুলো কোনো প্রশ্নই না। এগুলো করে এক কথাই শেষ, সাদা শার্ট কালো প্যান্ট, হ্যাঁ, ঠিক এক আছে, কথাই আমরা শেষ। আপনার ধন্যবাদ এত ফারুক আপনার ভাই, মুখ থেকে, আপনাকে হ্যাঁ, ধন্যবাদ। আরো আপনি আরো অন্য আপনি কিছু যেহেতু হ্যাঁ। আমাদের এই ইয়েতে আছেন বা লয়ার হিসেবে আছেন, এই জন্য আপনি বুঝতে জি পারেন, হ্যাঁ, বুঝতে জি পারছেন জি। জিনিসটা, থ্যাংক ইউ, হ্যাঁ। ওকে সাফেদ ভাই, ক্যারি অন। তো আর কারো কোশ্চেন কোনো থাকলে সেটা বলতে পারেন, ঠিক আছে, কারণ ভাইয়া আসলে আমার একটু ট্যাক্সের আজহার ট্যাক্সের এত চৌধুরী ব্যাপক হ্যান্ড রেজ আলোচনা করেছে, আজহার ডিসকাশন। চৌধুরী, হ্যাঁ। ছিল। আজহার চৌধুরী প্লিজ। হ্যালো। হ্যাঁ, আজহার জি, চৌধুরী আসসালামু প্লিজ। জি। জি, আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম ওয়ালাইকুম। ভাইয়া, কেমন আছেন, ভালো আছেন? জি, 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 ভাইয়া কেমন আছেন? ভাইয়া আমার আলহামদুলিল্লাহ ভাইয়া। প্রশ্নটা হলো, আমি একটা অর্গানাইজেশনে আছি। স্বঘোষণাপত্র যেটা, আমি যদি স্বঘোষণাপত্র না নিয়ে যাই কোনো প্রবলেম হবে কিনা? আমি বলবো যে আনএমপ্লয়েড, প্রবলেম আছে কিনা? এটা আসলে যেহেতু এটা আমাদের কিন্তু যখন সার্কুলার দিছে, সেখানে কিন্তু এটা একটা আপনার এটা একটা ওদের একটা রিকমেন্ডেশন, ঠিক আছে। সো এটা এটা কিন্তু আহামরি কিছু না। আপনি একটা নিয়ে যে যেতে কোনো হবে। যদি আপনার কোম্পানি থাকেন, এটা অবশ্যই মাস্ট আপনাকে আর ম্যান্ডেটরি বেকার দিতেই হবে। থাকলে বেকার আপনি লিখে একটা জানাবেন। ডিক্লারেশন দিবেন, এটা ডিক্লারেশন আমাদের আসিফ ভাইয়ের কাছে আছে, চাইলে আমার কাছেও আছে, আমি অলরেডি অনেককে দিছিও। এখানে জাস্ট কি লেখা থাকবে, স্বঘোষণাপত্রের ভিতরে লেখা থাকবে আমি মিস্টার অমুক, আমি অমুক প্রতিষ্ঠানে কর্মরত আছি, জাস্ট হলো যে এইভাবে কথাটা লেখা থাকে, আর অন্য কোনো কিছু না তো, ঠিক ঠিক ভাই আছে। আছে। এটা প্রবলেম, আমি একটু জানার জন্য জাস্ট যে ফিউচারে যখন আমি যদি আমি রিটেন বাইরাতে টিকি, আমি যদি একজন আইটিপি হই, পার্সন হই, তাহলে কি আমি জব কি, যদি আমি প্র্যাকটিস নাও করি কিন্তু আমাকে কি আহ, যদি আমি পার্সিয়াল প্র্যাকটিস করি, তখন কি আমাকে জব ছেড়ে দিতে হবে এরকম কিছু না? না 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 জাস্ট না 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 না, এটা 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 করতে হবে না। যেমন আমি আমি নিজেও ধরেন এই যে আপনার মতো আছি, আমি নিজেও একটা কোম্পানিতে জব করতেছি, পাশাপাশি আমি প্র্যাকটিসও করতেছি, আমার ক্লায়েন্ট আস্তে আস্তে আমি বাড়াচ্ছি, ঠিক আছে। যখন আমি একটা পর্যায়ে মনে করবো যে না, এখন ফুল টাইম আমি প্র্যাকটিস করবো বা ফুল টাইমেই আমি সময় দিব,
চাকরি ছেড়ে দিব, তখন আমি এটা করবো। এটার জন্য কোনো আপনার ম্যান্ডেটরি কোনো কিছু না, ওইরকম কোনো ল নাই। হ্যাঁ, অনেকে পাশ করছে, কেউ অনেকে প্র্যাকটিস করে না। প্র্যাকটিস কতজন করবে? ধরেন আপনাদের থেকে মেবি ধরেন কত 8-9 হাজার পাশ করাবে। পাশ করালে তো এর মধ্যে কি সবাই প্র্যাকটিসে আসবে? প্র্যাকটিসে আসবে না। বড় জোর আপনার 2 থেকে 3 হাজার লোক হয়তো প্র্যাকটিসে আসতে পারে, সেটা আস্তে আস্তে। কারণ আপনার তো এই মুহূর্তে আপনার কাছে ক্লায়েন্ট নাই। তো ক্লায়েন্ট ছাড়া আপনি তো আসলে সাস্টেন করা আপনার জন্য কষ্টকর হয়ে যাবে। ঠিক আছে, ক্লায়েন্ট হবে, লয়ার হবেন, আস্তে আস্তে লোক বাড়বে, আপনার ক্লায়েন্ট বাড়বে, ইনকাম বাড়বে। দেন এখন আপনার হলো যে আপনি একটা চেম্বার দিবেন, বা আপনার 2 জন মিলে দিলেন, 3 জন মিলে দিলেন, এইভাবে। কিন্তু আপনি যেটা বলছেন ওইটা কোনো ওইরকম কোনো এটা কোনো ইম্প্যাক্ট ওখানে নাই, যে ওইটা ওইটা হইলে আমাকে ম্যান্ডেটরি আমাকে প্র্যাকটিস ওকে, জি। থ্যাংক ইউ শাবানা, থ্যাংক ইউ। করতে আমি ভাইয়া, একটা আমার প্রশ্ন আমার করতে একটা চাই। কোশ্চেন ছিল ভাইয়া। কোশ্চেনটা আমরা একটু পরে নেই। হ্যাঁ ভাই, আপনি একটু গুরুত্বপূর্ণ কিছু টপিকস নিয়ে আলোচনা করুন। হ্যাঁ, কোশ্চেনটা করলে কি হবে, এই টপিকসটা আর কি হবে। কোশ্চেনটা একটু পরে নেই, আপনি একটু আপনার ইন থেকে আরো গুরুত্বপূর্ণ কিছু আমাদের গাইডলাইন দেন। হ্যাঁ, কোশ্চেনটা একটু পরে নিচ্ছি ভাই। আমরা শুধুমাত্র যে জেনারেল যারা শেয়ার হোল্ডার, মানে জেনারেল যারা আপনার ট্যাক্স রিটার্ন সাবমিট করে, এটা জানি। ফরেন ইনভেস্টর, ধরুন ফরেন এমপ্লয়ি, যেমন আমাদের দেশে কিন্তু অনেক ফরেন এমপ্লয়ি আছে। ঠিক আছে, আমি আজকেও 4টা ফাইল করছি ফরেন এমপ্লয়ি। তো তাদের ক্ষেত্রে কিন্তু রেট স্ল্যাব কিন্তু আলাদা। হ্যাঁ, তো এটা অনেকে আপনারা জানেন কিনা। যেমন এই বছর কিন্তু আপনার যে আমরা 3 ভাগের 1 ভাগ আমার এক্সামটেড, সেটা কত আগে ছিল 4.5 লাখ টাকা, এই বছর কিন্তু এটা 5 লাখ টাকা করা হয়েছে। ঠিক রাইট। আছে, এই বছর কিন্তু 5 লাখ টাকা করা হয়েছে, হুইসি বারিজ লয়েস্ট আর কি। আপনার আপনার 12 লাখ টাকা আছে, টোটাল ইনকাম 12 লাখ টাকা, তাহলে 3 ভাগের 1 ভাগ 4 লাখ টাকা এক্সামটেড। কিন্তু এখানে আইনে আছে 5 লাখ পর্যন্ত, তাহলে আপনি কোনটা নেবেন? 4 লাখ টাকা পর্যন্ত এক্সামটেড পাবেন। তো ফরেনার এমপ্লয়ি ক্ষেত্রে, বাংলাদেশে অনেক ফরেনার আছে, ফরেনার এমপ্লয়ীদের ক্ষেত্রে কিভাবে আপনি ক্যালকুলেশনটা করবেন ট্যাক্স? এখন যারা বাংলাদেশে 180 দিন, হ্যাঁ 180 দিনের উপরে স্টে করবে, সেক্ষেত্রে আমাদের যে নর্মাল যে স্ল্যাব, ওই স্ল্যাবেই তাদেরকে ট্যাক্সটা ক্যালকুলেশন হবে। আর যদি 6 মাস পূর্ণ না হয়, 180 দিন বা 6 মাস পূর্ণ না হয়, সেক্ষেত্রে কিন্তু তাদের ইনকামের উপরে ডিরেক্টলি 30% কিন্তু ট্যাক্স হবে। এখানে তাদের রেটটা হবে 30% ডিরেক্টলি, যদি 6 মাস না হয়। আর 6 মাস বা 180 দিনের বেশি হলে আমরা যে স্ল্যাবে হয়, এই স্ল্যাবে কিন্তু ট্যাক্স ক্যালকুলেশন আমরা করব। এটা এটা কি ভাই কিন্তু ফরেনার আপনাদের, ফরেনার যারা তাদেরও, যারা বাই ব্রন হ্যাঁ ফরেনার? হ্যাঁ হ্যাঁ, বাই বর্ন ফরেনার, যারা বিদেশি নন রেসিডেন্সিয়াল, যারা বাংলাদেশে থাকতেছে, তাদের ক্ষেত্রে যে ছয় আচ্ছা মাস 6 মাসের উপর স্টে করলে সেক্ষেত্রে স্যার, কিন্তু নর্মাল স্ল্যাবে হবে। আর 6 মাসের এখানে কম একটা আমার স্টে করলে কোশ্চেন ছিল। তাদের উপরে ট্যাক্স রেট হবে 30%। স্যার, ওই যে আমাদের যে এক্সেমশন যে পার্টটুকু আছে, 1/3 অথবা 4,50,000 বা 5 লাখ যেটা হোক, 4,50,000 এটা না, কি এখন শুধু 5 লাখ টাকা। ফরেন হ্যাঁ, ফরেন ওটা ভুলে এমপ্লয়ীদের যান, জন্য কি 4,50,000 এটা ভুলে হবে? যান। জি এটা জি। কি ফরেন এমপ্লয়ীদের জন্য এই এক্সেমশন না না, এইটুকু অ্যালাউ করবে? হ্যাঁ, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, কিন্তু এটা এলাও করবে, যেহেতু এখানে স্পেসিফিকলি আইনে কোথাও বলা নাই যে আমি টোটাল ইনকামের উপরে 30% ধরবো। এটা না, না, আমি ওই 3:1, যে এক্সেমশনটুকু বাদ 1/3 দেওয়ার যেটা পরে আছে যেটা সেটা আসবে বাদ এই দেওয়ার টোটাল পরে টোটাল ইনকামের যে উপর টাকাটা ধরবে। থাকবে সেটার উপর আপনার ডাইরেক্টলি 30% জি জি ধরবেন। জি, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ জি, ভেরি মাচ। ঠিক আছে, thank you। জি, তারপরে সাফেদ ভাই। হ্যাঁ, আহ তারপরে হলো যে আমরা ফরেন যে আমাদের কোম্পানি অ্যাকাউন্ট সম্পর্কে আপনারা কতটুকু কি জানেন? মানে ফরেন কোম্পানি অ্যাকাউন্টস এর ক্ষেত্রে যে ট্যাক্স রেট, সেটা কি আপনারা জানেন কত%? আলোচনা করেছিলাম গত ক্লাসে, বেশ কিছু রেট চেঞ্জ আসছে, এটা নিয়ে কথা হয়েছিল। আপনি তারপরে একটু বলে দেন, জাস্ট রিকল করার জন্য। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনারা যেটা কোম্পানি কোম্পানি ক্ষেত্রে, আমরা তো শুধু পার্সোনাল ইনকাম ট্যাক্স নিয়ে আমরা কাজ করবো না, আমরা কোম্পানির অ্যাকাউন্টস নিয়েও কাজ করবো। তো জি। কোম্পানির অ্যাকাউন্টস এর ক্ষেত্রে হলো, সেক্ষেত্রে হলো যে নর্মাল যেগুলি ইন জেনারেল যেগুলি আছে, সেগুলির ক্ষেত্রে 27.5%। আর যদি আপনি 5 লাখ টাকা এবং 50 লাখ টাকার নিচে যদি ক্যাশ ক্যাশ ট্রানজাকশন না করেন, সেক্ষেত্রে 2% কমে হবে, 25.5% ট্যাক্স রেটটা হবে আর কি। হ্যাঁ, আর হলো যে আরেকটা ইস্যু হলো যে সেখানে যেমন গার্মেন্টস ট্রেডে কত, গার্মেন্টস ট্রেডের ক্ষেত্রে কিন্তু গার্মেন্টস বিজনেস যারা করে, এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্টস, যারা 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্টস, সেক্ষেত্রে কিন্তু আপনার হবে 12%, তাদের প্রফিটের উপরে ট্যাক্স হবে 12%। আর যদি গ্রিন গ্রিন সার্টিফিকেট এই- থাকে, গ্রিন এইখানে কি সার্টিফিকেট থাকে, সেক্ষেত্রে 10% হবে ট্যাক্স ক্যালকুলেশন। এইখানে আপনি যেটা বললেন যে এক্সপোর্ট ওরিয়েন্টেড, এখানে কি কম্পোজিট বলা আছে নাকি আদার্স?
যদি কম্পোজিট এখানে কম্পোজিট বলতে যদি আপনার কম্পোজিটের ভিতরে কম্পোজিটে 15%। যদি আপনার হ্যাঁ, গ্রিন গ্রিন ফ্যাক্টরি লাইসেন্স থাকে, গ্রিন ওকে, ফ্যাক্টরি লাইসেন্স থাকলে সেক্ষেত্রে আপনার ট্যাক্স রেট হবে 10%। আর যদি গ্রিন ফ্যাক্টরি না হয়, এক্সপোর্ট ওরিয়েন্টেড কিন্তু কম্পোজিট হলো, সেক্ষেত্রে আপনার 12% আপনার ট্যাক্স 12%। ইম্পোজ হবে। রাইট, হ্যাঁ। রাইট, রাইট। ঠিক আছে। আচ্ছা ভাই, আমরা তো 11:45 মতো বাজে প্রায়, তো আপনি অনেক ব্যস্ত এখন। আমি চাচ্ছিলাম কি ভাই, আমরা একটা মক টেস্টের আয়োজন করি, হ্যাঁ? এইখানে আমাদের প্রায় 40 জনের মতো আছে। কেউ একজন কি হ্যান্ড রাইজ করবেন যে আমাদের এই মক টেস্টে অ্যাটেন্ড করবেন? আমরা আপনাদের কোশ্চেন করব 4-5টা। কেউ একজন যদি স্বেচ্ছায় বলেন যে আমি ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে চাই, তো আপনি কেউ একজন বলেন, তো আমরা একটু কোশ্চেন করি, দেখি আপনাদের নলেজ কিরকম। ধরেন এখনই আপনি আইটিপি করেন ভাইভাতে ভাই। বোর্ডে অ্যাটেন্ড করেছেন। ফ্রম ইব্রাহিম খলিলুল্লাহ। আপনি না ইব্রাহিম খলিলুল্লাহ চাচ্ছেন, তাই তো? ইয়েস। ওকে, ঠিক আছে। সাফেদ ভাই, ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের ক্যান্ডিডেট এখন ভাইবা বোর্ডের। ওনার সাথে আমরা 3টা কোশ্চেন করব বা 4টা করব, তারপরে আরেকজনকে নিয়ে আমরা আমাদের সেশনটা শেষ করবো ইনশাল্লাহ, হ্যাঁ? তো ঠিক আছে, ওকে, শুরু করেন সাফেদ ভাই। 2জন মিলেই করবো। ওকে, তুমি আচ্ছা, আপনার এই আয়ের খাত কয়টি? আর 7টি। আচ্ছা, আর ইব্রাহিম হলো যে খলিলুল্লাহ না? আচ্ছা, হ্যাঁ ভাই, সাফেদ ভাই, হ্যাঁ প্লিজ। উইথ হোল্ডিং ট্যাক্স রিটার্ন ধারা কততে বলা আছে? উইথ হোল্ডে স্যার এটা এইটটি মনে নেই। নাইন 89। অন্য কেউ অ্যান্সার দিবেন না প্লিজ, হ্যাঁ? আমরা, ওকে, হ্যাঁ, এটা 177, হ্যাঁ, উইথ হোল্ডিং 177, ট্যাক্স হ্যাঁ। রিটার্ন সম্পর্কে 177 ধারা, হ্যাঁ, জি, ইব্রাহিম বলা আছে। খলিলুল্লাহ, আপনি বর্তমানে কি করছেন? স্যার আমি বর্তমানে একটি গ্রুপ অফ কোম্পানিতে স্টোর সেকশনে স্টোর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে চাকরি করছি। তো আপনি তো জবেই ভালো আছেন, আপনি এই যে এখানে ট্যাক্সে প্র্যাকটিস করবেন, মানে আপনার কি থিম, কি আসলে ট্যাক্সের এই সার্টিফিকেট নিয়ে কি করবেন? আমার ট্যাক্সের থেকে অনেক আগে থেকে আমার আইটিপিতে এবং সরকারি একটা সেবা দেওয়ার জন্য আমি অনেক আগে থেকেই স্বপ্ন ছিল। এই স্বপ্নটা আমার সুযোগ হয় না, এই কারণে এবার আমি সুযোগটা পেতে যাচ্ছি, যেন আমি নিজের চাকরিটাকে হয়তো অতটুকু ভবিষ্যতে যাতে আমি সরকারি এই পেশাটাকেই সর্বোচ্চ গুরুত্ব দিব। আরেকটু প্রফেশনাল অ্যান্সারটা দেওয়া যায় যে আমার দেশ সেবার জন্য একটা থিম, মানে দেশ সেবা হুম, আমার মুখ্য উদ্দেশ্য। তো আমি চাচ্ছি যে আমার দেশে তার রাজস্ব আহরণটা আমার দ্বারা আরো বেশি হোক। এজন্য আমি চাচ্ছি যে আমি যদি আইটিপি হই, আমি জব ছেড়ে দিয়ে ফুল টাইমে আমি এই ইনকাম ট্যাক্স পেশায় চলে আসবো, হ্যাঁ? এটা দিলে থ্যাংক আপনার ইউ। পজিটিভ ভাইবটা আরেকটু পাবেন। জি, থ্যাংক থ্যাংক ইউ ইব্রাহিম খলিল সাহেব, আপনি ভালো অ্যান্সার দিয়েছেন। আর একটু প্রিপারেশন নিয়েন, আশা করতেছি আপনি পাবেন। আরেকজন কে হ্যান্ড রাইজ করেছিলেন ভাই? ভাই আমাকে বলেন ফেরদৌস। হ্যাঁ, ফেরদৌস আহমেদ। জি, ফেরদৌস আহমেদ, আপনি কোথায় জব করছেন বা কি করছেন এখন? জি আমি আহ, শিনশিন গ্রুপে সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে অ্যাকাউন্টসে কর্মরত আছি। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি কি তাহলে ইনকাম ট্যাক্সের রিটার্ন কখনো জমা দিয়েছেন কোম্পানির? জি না, ইনকাম ট্যাক্সের রিটার্ন সরাসরি ভাবে জমা জমা দেওয়া দেন। হয়নি আর কি। এটার সাথে আবার একটু বলবেন, জমা দেওয়া হয়নি কিন্তু আমি আমার যে সিনিয়র ম্যানেজার আছে ওনার অফিস সাথে করেছি। সহযোগিতা করি, হ্যাঁ? জি আচ্ছা, আরেকটা জিনিস আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আপনি এবার কি পার্কিউজিট সম্পর্কে কোনো ধারণা আছে? পার্কিউজিট জি পার্কিউজিট হচ্ছে নিয়োগকর্তা কর্তৃক বেসিক স্যালারি, বোনাস, ইনসেন্টিভ ইনসেন্টিভ, ওভারটাইম এগুলো ব্যতীত আহ, অবশিষ্ট যে সুযোগ সুবিধা প্রদান করা হয় সেটা হচ্ছে পার্কিউজিট। পার্কিউজিটের এবার হচ্ছে লিমিট কত এবছর, কত লিমিট লিমিট করা হয়েছে পারকুইজিটের লিমিট কত? 20 লক্ষ টাকা। ভেরি গুড ফেরদৌস রাইট, স্যার, ভেরি গুড। গুড 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 আনসার, ফাইন। জি, আরেকজন কেউ অ্যাটেন্ড করবেন প্লিজ। জি আমরা আমি, 45-এর দিকে শেষ করে দেব ইনশাল্লাহ। সাফেদ ভাই, ঠিক আছে? 45। হ্যাঁ ভাই হ্যাঁ, আমি শিওর। আছি। জি, স্যার শফিকুল আমি ইসলাম। আপনার হ্যালো, আপনি কোথায় কোথায় জব করেন, কিসে আছেন? আমি স্যার শিক্ষানবিশ আইনজীবী স্যার, ঢাকা 10 কোটে আছি স্যার। ও আল্লাহ, তো তো আপনার প্র্যাকটিস অলরেডি আছে নেই, ঠিক আছে। আচ্ছা, আপনার ওই যে এবছর ইন্টারনেটে অ্যাড সোর্সের ট্যাক্স ডিডাকশন রেটে কত এখন করা হয়েছে বর্তমানে?
ইন্টারনেটে? স্যার জানা নেই স্যার। 10%। আহ, না না, আগে 10% ছিল, এই বছর এখন 5% করছে, রিডিউস করে 5% করা হয়েছে। হ্যাঁ, একটু দেখে দিবেন। আচ্ছা, কর বর্ষ, জি স্যার। হ্যাঁ, কোম্পানি কর বর্ষের কোনো চেঞ্জেস আসছে এবার? কর ডেতে মানে কর বর্ষতে কোনো চেঞ্জ আসছে? পর বর্ষে কোনো চেঞ্জ নাই স্যার। চেঞ্জ নাই, একটু চেঞ্জ দেখে নিয়েন, একটু চেঞ্জ আসছে। হ্যাঁ, ওই যে আমি একটু আগে চেঞ্জ কিন্তু আছে, ডিসকাস এটা করেছিলাম। কর দিবেন বলতে ওরকম ইয়ে থাকবে না, ঠিক আছে? মানে হ্যাঁ, কোম্পানির জন্য আমার মানে যেটা কর ডে আর কি, হ্যাঁ ওইটা ওই যে আগে ছিল সপ্তমতম মাসের 15তম দিন, এবার নবমতম দিন করা হয়েছে। হ্যাঁ, নবম মাসের 15তম জি। দিন, এটা একটু খেয়াল রাখবেন। জি। ঠিক আছে সাফায়েত ভাই, এই মক টেস্টটা নিলাম কেন, জড়তাটা কাটুক, হ্যাঁ, অনেকের ইয়ের জন্য, আরো সময়ের কারণে আমরা নিতে পারি না। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা আরো বিস্তারিত 15-20টা কোশ্চেন নিয়ে মক টেস্টের আয়োজন করব, স্যার ভালো এটা ভালো কি, কোশ্চেন। ইনশাআল্লাহ জি স্যার। স্যার স্যার, এরকম করলে আমাদের স্যার অনেক এটা উপকার হবে। নবম মাসের 15তম দিন না সপ্তম দিন? কোনটা? ওটা নবম মাসের 15তম দিন, অর্থাৎ জুন ক্লোজিং এ যে সকল অ্যাকাউন্টস ক্লোজ হবে, সেটা আগে ছিল জানুয়ারির জানুয়ারির 15 তারিখ, এখন এটা চেঞ্জেস এসে আমার হয়েছে হচ্ছে মার্চের 15 তারিখ, মানে নবম মাসের 15তম দিন। হ্যাঁ, এগুলো হচ্ছে বেসিক চেঞ্জেস, তো এগুলো থেকে আপনাদের বেশি চেঞ্জ কোশ্চেন করবে। ঠিক আছে ভাই, তো সাফায়েত ভাই আপনি আর একটু 2-1 মিনিট কথা বলে শেষ করে দিই ইনশাল্লাহ। হ্যাঁ, না, ঠিক আছে। মানে আমি যারা পরীক্ষার্থী আছেন যারা রিটার্ন টিকছেন, ইনশাল্লাহ আমি দোয়া করি যেন আপনারা সবাই ভালো রেজাল্ট করেন। আর ইনশাল্লাহ আমি আশা করি আপনারা সবাই ভালো রেজাল্ট করবেন এবং সবাই আপনারা আয়কর আইনজীবী হবেন, আমি সেই আশা ব্যক্ত করি। এবং আপনারা আর একটু ভালো করে প্রিপারেশন নেন এবং আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ। আপনাদের সবাইকে শুভরাত্রি জানাচ্ছি। স্যার, স্যার, হ্যালো, জি, হ্যাঁ হ্যাঁ, একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। অল্প সময়ের মধ্যে সেটা ভাই। হচ্ছে হ্যাঁ, যে ঠিক আছে। এত অল্প টাইমের ভিতরে জি, আমার অনার্সের মার্কশিটটা আমার কাছে নেই, মানে এক্ষেত্রে আমি কি করতে পারি? বাকি মার্কশিট সবগুলো আছে, শুধু অনার্সেরটা নেই, সার্টিফিকেট আছে। অনার্সের কি আপনার প্রভিশনাল সার্টিফিকেট নাই? হ্যাঁ, প্রফেশনাল সার্টিফিকেট আছে, মার্কশিটটা কোনো মার্কশিট কারণে নাই? হয়তো বা মিস মিস করেছে আর কি, হয়তো মানে বা। ওরা কলেজে গেছিলাম ওই সময়, ওরা বলতো যে উঠে নিয়ে গেছে, কিন্তু আমি তো বাস্তবিকে উঠাইনি। কোনো ন্যাশনাল ফটোকপি কি ইউনিভার্সিটির আছে? সাথে আপনার ন্যাশনাল ইউনিভার্সিটিতে যোগাযোগ করলে তো আপনি নিতে পারবেন, কারণ ওরা তো এখন সার্টিফিকেট প্রোভাইডই করতেছে, অরিজিনাল সার্টিফিকেটই দিচ্ছে। একটা ঘোষণা দিছে তো, ডিক্লারেশন দিছে। প্রফেশনাল সার্টিফিকেট হবে না? প্রফেশনাল সার্টিফিকেট হবে এখন, যদি এটা অ্যাটেস্টেড করে নিয়েন, অ্যাটেস্টেড করায় নিন। হ্যাঁ, আচ্ছা, অটেস্টেড করে নেবো। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, করবো? জি বলেন। স্যার এই আয়কর আইনজীবী প্র্যাকটিস কি জেলা শহরে করা যায়? যেমন আমার হোম অবশ্যই টাউন করা যায়। জেলায় আপনার জেলা শহরে বার কাউন্সিল আছে, ওই বার কাউন্সিলের মেম্বারশিপ হবেন, অবশ্যই প্র্যাকটিস সারা বাংলাদেশে করা যায়। এটা তো শুধুমাত্র যে ঢাকা জোনে করতে হবে, চিটাগাং জোনে বা কুমিল্লা জোনে এরকম না, আপনি তো সারা বাংলাদেশের আইটিভি আপনি যে কোনো জায়গায় প্র্যাকটিস করতে পারবেন। সেক্ষেত্রে যখন যে এলাকায় প্র্যাকটিস করবেন সেই এলাকার যে বার কাউন্সিল আছে সেটার মেম্বারটা নিয়ে নেবেন, সেটা আপনার জন্য মানে হেল্পফুল হবে। আয়কর আইনজীবী হিসেবে? হ্যাঁ হ্যাঁ, করা আইনজীবী হিসেবে। সমস্যা নেই। ঠিক আছে ভাই, ও সাফায়েত ভাই, থ্যাংক ইউ। আপনি শত ব্যস্ততার মাঝে এর এর আগে একটু আগে একটা সেশনে ছিলেন, আবার এখন এখানে সময় দিলেন, তো আসলে হৃদয় থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তো অসংখ্য ধন্যবাদ। আশা করতেছি আমরা বিভিন্ন সময় আপনাকে পাবো। আর সামনে যে সেশনটা ইনশাল্লাহ আসতেছে ইনশাল্লাহ। আপনাদের সোসাইটি থেকে, ওইটার মধ্যে সবাইকে অগ্রিম ইনভাইট করা হলো, আপনারা সবাই অ্যাটেন্ড করবেন। আরো ভালো ভালো লেকচারার আসবে, আপনাদের খুব ট্রিকি ভাবে অল্প সময়ের মধ্যে কিভাবে শর্ট ভাবে আপনারা ভাইভাতে। লোকেশনটা একটু জানতে পারি? ওইটা অনলাইনে হবে ভাই, হ্যাঁ, অনলাইনে ও হবে। আচ্ছা আচ্ছা। আর আমাদের এই প্রফেশনাল একাডেমির যত মেম্বার আছে তাদের জন্য এটা সৌজন্যমূলক হবে, মানে কোনো ফি লাগবে না, এরকম একটা ব্যবস্থা করতেছি আপনাদের জন্য। তো সবাইকে লিঙ্কটা কোথায় পাবো? লিঙ্ক, দিব অনলাইনের ভাই, দিব, লিঙ্ক এটা? হ্যাঁ, দিয়ে দিব। হ্যাঁ, প্রসেস চলতেছে, তো এটা পেয়ে যাবেন আপনারা, সমস্যা নেই। তো সাফায়েত ভাই আপনাকে ধন্যবাদ। সাফায়েত ভাই চলে গেছেন ভাই? হ্যাঁ ভাই, মানে চলে গেছে। ওকে, তাহলে আজকে আর দীর্ঘায়িত করব না। আগামী ক্লাসটা হচ্ছে আমরা যদি দেখি যে 7 তারিখে আমাদের ওই প্রোগ্রামটা হয়, তাহলে 7 তারিখে সবাই মিলে একসাথে আবার ক্লাস করবো ইনশাল্লাহ। ওকে, ওকে, ঠিক আছে সবাই তাহলে। সুস্থ, ওকে, ইনশাআল্লাহ। সবাই সুস্থ থাকে। আল্লাহ জি, হাফেজ, ধন্যবাদ। ঠিক আছে। ধন্যবাদ আর আমি ওই ধন্যবাদ। স্লাইড, ইনশাআল্লাহ। আপনাদের স্লাইডটা শেয়ার করে দিব। হ্যাঁ, আজকে একটু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।